বন্ধুরা, অনেক দিন ধরে এই অনুষ্ঠানটার অপেক্ষায় আমি ছিলাম, কারণ আমার ভিতরে একটা জিজ্ঞাসা বারবার আমাকে কুড়ে 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 খাচ্ছিল যে ছাত্রলীগ বারবার এই যে জাতিকে জানাচ্ছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আবারও ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে, কি কোন পদ্ধতিতে ফিরে আসবে, কবেই বা ফিরে আসবে, আর কারাই এই লেখাগুলো লিখছে, এই লেখাগুলো লেখার মাধ্যমে জাতিকে তারা কি মেসেজ দিতে চাইছে, এরকম বিভিন্ন প্রশ্ন আমার মনের আনাচে কানাচে আনাগোনা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো, এবং সেই সাথে আরও একটা প্রশ্নের উত্তর পাবো। এই যে সমন্বয়করা এখন মাঠে ঘাটে এখানে ওখানে দুমদাম ঠ্যাঙান খেয়ে যাচ্ছে, কারা মারছে, কিভাবে মার খাচ্ছে, বা কেনই বা সমন্বয়কদের মধ্যে এখন কামড়াকামড়ি শুরু হয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে একদম স্পষ্টভাবে আমরা পেতে চলেছি। কারণ ছাত্রলীগের একজন অনেক বড় কর্মীকে আজ আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। তো তার মুখ থেকেই আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাবো আশা করি। তাই এই আজকের লাইভটি আশা করছি আপনারা প্রত্যেকেই শেষ অবধি দেখবেন, এবং এই আলোচনার অংশ হয়ে বর্তমানে দেশে ছাত্রলীগের অবস্থান কি এবং আগামীতে কি হতে চলেছে সেই সমস্ত ইনফরমেশান আপনারা পেতে চলেছেন। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি দুজন অতিথিকে আনতে পেরেছি। আবদুল্লাহ ভাইয়া, যিনি হচ্ছে যুবলীগের একজন কর্মী, আর একজন নূতন অতিথিকে, সম্মানীয় একজন নূতন অতিথিকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি। তিনি হচ্ছেন ছাত্রলীগের একজন উচ্চপদস্থ কর্মী ছিলেন। তো তার মুখ থেকেই আমরা সমস্ত কিছু শুনবো। প্রথমেই আমরা আবদুল্লাহ ভাইয়ার কাছে চলে যাব। আবদুল্লাহ ভাইয়া, ছোট্ট করে আপনার একটু পরিচয়টা দেবেন, তারপরে রাসেল ভাইয়া আপনার কাছে চলে যাব। আবদুল্লাহ ভাইয়া। আমি আব্দুল্লাহ হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী, গাজীপুর মহানগর শাখা। রাসেল ভাইয়া, এবার আপনি আপনার পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে দেবেন, যাতে তারা কার কথা শুনছে সেই বিষয়ে একটু অবগত হতে পারে। আমি মোহাম্মদ রাসেল চৌধুরী, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তো রাসেল ভাইয়া, আজকে আমাদের আলোচনাটা শুরু করব প্রথম এই টপিকটাই দিয়ে, যে ছাত্রলীগ এই যে বারবার মেসেজ দিচ্ছে জাতিকে যে ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে চলেছে। তো এই বিষয়ে আমরা কিছুই জানি না, আমরা শুধু এতটুকু জিনিস দেখছি বারবার হসপিটালে, স্কুলে, রেল স্টেশনে, মসজিদে, বিভিন্ন জায়গায় আমরা এই কয়েক মাসে বেশ কয়েকবার দেখেছি বিভিন্ন সাইনবোর্ডে লেখা ভেসে উঠতে ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসছে। তো এই লেখার পিছনে কি মেসেজ থাকতে পারে, এটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন। দেখেন, ছাত্রলীগ বলতে গেলে পিছনের দিকে যেতে হয়। ছাত্রলীগ মানেই বাংলাদেশ, ছাত্রলীগ মানেই বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগকে মুছে আপনি বাংলাদেশ নামটি উচ্চারণ করতে পারবেন না, কারণ 47-এর আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, সে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেখান থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সেটা ছাত্রলীগের অবদান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে গড়া এই বাংলাদেশ ছাত্রলীগ থেকেই আজকে স্বাধীনতার ইতিহাস, আজকে বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধ। অতএব ছাত্রলীগের ঐতিহ্য এবং ইতিহাস যা বলে, ছাত্রলীগের অভ্যুত্থান থেকেই তাদের জন্ম, অভ্যুত্থান থেকেই তাদের তৈরি, এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে যার প্রধান অবদান ছিল বাংলাদেশ ছাত্রলীগ। তেমনি রূপে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ, যতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের রাজপথ থেকে উঠে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ মানেই একটা নাম নয়, বাংলাদেশ ছাত্রলীগ মানে একটা প্যাটার্ন, একটা ব্র্যান্ড, যা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে অগ্রগামী। অতএব বাংলাদেশ ছাত্রলীগ মুছে ফেলার মতো নয়। বাংলাদেশ ছাত্রলীগ আছে, ছিল, ভবিষ্যতে থাকবে এবং উঠে আসবে গর্জন দিয়ে সে 71-এর হাতিয়ার মতো। এবং ইমিডিয়েটলি আপনারা দেখতে পাবেন, সেদিন আর বেশি দূরে নয়, বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশের রাজপথে নেমে আসবে, ফিরিয়ে নিয়ে আসবে অগ্নিকন্যা, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে। তো রাসেল ভাই, এখানে আমি একটা প্রশ্ন আপনাকে এক্স্যাক্ট এই প্রশ্নটাই জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে আমাদের ইউনূস প্রশাসন এখন ছাত্রলীগকে তো পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে, এবং যতটা সম্ভব তারা চেষ্টা করছে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনকে পুরোপুরি দমিয়ে তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিতে। কিন্তু আমরা বারবার দেখছি ছাত্রলীগের কোথাও না কোথাও আবির্ভাব হতে বারবার দেখছি।
তো এই বিষয়ে এই যে ডিজিটাল বোর্ডে লেখাটা বারবার ভেসে উঠছে, এই লেখার মধ্যে কি মেসেজ থাকতে পারে, এটা যদি একটু আমাদেরকে ভেঙে চুরে যতটা সম্ভব বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথমে কথা বলি, ডক্টর ইউনূস নোবেল ব্যবসায়ী সেটা বলবো না, একজন সুদে ব্যবসায়ী। যে সুদ ব্যবসায়ী সুদখোর ইউনূস, সে যদি মনে করে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যারা না হলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। ডক্টর ইউনূস চাই, সে যদি 50টাও এগ্রিমেন্ট করে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, সেটা আদৌ সম্ভব নয়। বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো কোনো সংগঠন নয়। অতএব বাংলাদেশ ছাত্রলীগ আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আছে। আসলে আহ, তারা যে নাই, তারা যে এখন আন্দোলনে নাই, রাজপথে নাই, সেটা নয়। সঠিক, তারা সবাই আছে এবং সবাই তাদের অবস্থানই আছে। আজকে আমরা যারা এখানে এসেছি, যেমন আব্দুল্লাহ ভাই আছে, এই যে স্বাধীনতা সংগ্রাম সমগ্র বাংলাদেশ গ্রুপে, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, শুধুমাত্র একটি ডাকের অপেক্ষা করছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের অংশ। শুধুমাত্র আমাদের জননেত্রী, আমাদের মা অগ্নিকন্যা, আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা একটি নির্দেশ দেওয়া মাত্রই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে মাঠে সেই ডিজিটাল প্লেটের মতো, আগুনের মতো জ্বলে উঠে রাজপথে নেমে আসে। আচ্ছা, এখানে রাসেল ভাই, আমি আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বর্তমানে যেরকম নিপীড়ন আমরা দেখছি, সেই নিপীড়নের মধ্যে ছাত্রলীগের যে কনফিডেন্স বা যে আত্মবিশ্বাস, দলের প্রতি, দেশের প্রতি যে একটা ত্যাগ, সেগুলো কি কোনো রকমভাবে ক্ষয় হয়েছে, নাকি সেগুলো এই নিপীড়নের ফলে আরও 2 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গিয়েছে? এই বিষয়ে কি বলতে চান? না, ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের প্রতি, আপনি আপনি একটা কথা মনে রাখবেন, আপনাকে যদি কোনো ব্যাপারে নির্যাতন করা হয়, ওই সম্পর্কে আপনার ভিতরে একটা প্রতিহিংসা জাগরিত হয়। রাইট, অনুরূপ হ্যাঁ, আওয়ামী লীগকে যত তারা নিষ্পৃত করতে চাচ্ছে, ততই কিন্তু জনগ্রহীতা বেড়ে যাচ্ছে। আমাদের আপনি এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতায়, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে জানি না আমি কতটুকু একুরেট বলতে পারতেছি, আমরা 33, 34 বা 32, 35-এর ভিতরে আমাদের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল এবং সেটা প্রথম থেকেই ছিল। এবং এখন যেটা দেখা যাচ্ছে, সেটা আপনি আনাচে কানাচে অন্য অন্য দলের সংগঠন, সাধারণ পাবলিক, আমরা যদি একটা এলাকাতে রাজনীতিক প্রতি যদি 5,000 লোক থাকে, সেখানে রাজনৈতিক মাঠে সক্রিয় সর্বোচ্চ 2 থেকে 500 থাকে, বেশিরভাগ সাধারণ নিরহ লোকগুলো থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে শতকরা 80%, 80% কিন্তু এককভাবে আওয়ামী লীগের ছাবনি চলে যাচ্ছে। অতএব তারা যতই নির্যাতন করছে, অত আওয়ামী লীগের ব্লাড ব্যাংক বেড়ে যাচ্ছে, ভোট ব্যাংক বেড়ে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হলো ছাত্রলীগ, আওয়ামী লীগ যাদেরকে নির্যাতন করছে, প্রত্যেকের বিরুদ্ধে আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে মামলা দিচ্ছে তারা। মানে মামলার তো একটা ধরন থাকা উচিত। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে এই পর্যন্ত 8টা মামলা হয়েছে। 2016 সালের যেসব মামলা দিয়েছে, যাদের সাথে মামলা দিচ্ছে, না আমি বাদীকে চিনি, না আমার সাথে যাদেরকে আসামি করা হচ্ছে তাদেরকে চিনি। আচ্ছা, এখানে একটা আপনার কাছে কি এরকম কোনো কল টল এসছে যে এত টাকা দিন? আমি এরকম অনেকগুলো নিউজ করেছি যেখানে দেখা যাচ্ছে যে কেউ বা কারা ফোন করছে যে এত টাকা দিন, নইলে ওই মামলার আপনাকে ঝুলিয়ে দেওয়া হবে। তো আপনার সাথে কি এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে, আমার মিসেসের কাছে মেসেজ পাঠাইছে টাকা দেওয়ার জন্য, মানে কথা বলার, তাদের সাথে কথা বলার জন্য। কারণ মহিলার তো একটু দুর্বল থাকে, বুঝেনি তো। তো সেক্ষেত্রে ওনাকে দিয়ে করেছে। আর আমি অলরেডি অ্যারেস্ট হয়েছিলাম, আমি জামিনে বের হয়েছি, হাইকোর্ট থেকে জামিন নিয়ে জামিনে বের হয়েছি। কিন্তু ভাগ্যটা ভালো যে যেদিনকার জামিনে বের হয়েছি, তারপরেই আমার আবার 2টা মামলা নতুন করে হয়ে গেছে। তো এবং এগুলো 2016 সালের, 2018 সালের, 24 সালের ঘটনা দেখিয়ে দেখিয়ে মামলাগুলো হয়েছে। তো যাই হোক, মামলা, জেল, জুলুম, এটা আওয়ামী লীগের একটি, আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অর্ধেকটা জীবনই হয়েছেন জেলখানায়। যিনি মৃত্যুর ফাঁসির কাছে দাঁড়িয়েও বলেছেন আমার বাংলাকে মুক্ত করা, সেই সংগঠন করে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ তারই হাতে গড়া। আমি আবার বলছি, বাংলাদেশ ছাত্রলীগ আসবে, ফিরে আসবে এবং রাজপথে অগ্নিকুণ্ডলী ফিরে আসবে। এই সুদেশন এবং এই সমন্বয়ক
টোকাই চাঁদাবাজ যারা আছে, যারা আজকে দখল করছে বাড়িঘর, যারা আজকে চাঁদা করে আঙ্গুল বলে কলা গাছ হচ্ছে, যাদের বাড়িঘর ছিল ছনের ছাইনি, টিনের ঘর, টিনের ভেড়া, যারা আজকে পাজারো গাড়ি দিয়ে চলছে, হেলিকপ্টারে এরই চলছে, মধ্যে তারা এরই মধ্যে বাড়িঘর হয়ে গিয়েছে 6 মাসের মধ্যে। অলরেডি তারা বড় বড় বিজনেস করছে, তারা ঠিকাদারি করতেছে, তারা বিভিন্ন ঠিকাদার থেকে চাঁদা নিচ্ছে, এবং অন্যান্য ঠিকাদাররা যারা কাজ করতো তারা কাজ আচ্ছা রেখে রাসেল ভাই, পালিয়ে এই গিয়েছে। এই চাঁদার বিষয়টাতে আমরা স্পেসিফিক এই চাঁদার বিষয়টাতে আসব, যে আওয়ামী লীগের সময় তো ব্যাপক চাঁদাবাজি করা হতো, কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি কি, এই বিশেষ টপিকটাতে আমরা আসব। তবে তার আগে আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আমাদের দর্শকদের মধ্যে এই বিষয়টা জানার অত্যন্ত কৌতূহল আছে। সেটা হচ্ছে ছাত্রলীগ যে আবার ফিরে আসবে, এই ফিরে আসার কোনো স্ট্র্যাটেজি কি আপনি দর্শকদের সামনে একটু তুলে ধরতে পারবেন? তাদের কৌশল মতো সাংগঠনিকভাবে অ্যাক্টিভ হচ্ছে, যোগাযোগ হচ্ছে, তাদের কৌশল মতো তারা পজিশনে আছে, যে কোনো মুহূর্তে ডাক দেওয়া মাত্রই তারা রাস্তায় নেমে যাবে। একটাই শুধু বিষয়, ডাক, তারপরে সে যে ডাক। যেখানে থাকুক মাঠে ঘাটে সবাই নেমে আসবে। তো এই বিষয়ে আমরা একটু রাসেল ভাই, আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাব। আব্দুল্লাহ ভাইয়া, এই বিষয়ে আপনার কি মতামত আছে একটু বলুন। শুরুতেই বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। আমরা ঐক্যবদ্ধ আছি, সুসংগঠিত হচ্ছি, যেমন রাসেল ভাই বললো, আমরা যোগাযোগ রাখছি এবং আমরা নেত্রীর নির্দেশে অবশ্যই ডাকের অপেক্ষায় আছি। এবং ছাত্রলীগ ঐতিহাসিক সংগঠন, তারা আছে, তারা থাকবে, তারা সুসংগঠিত হচ্ছে। ছাত্রলীগ এত নিচু না যে ছাত্রলীগ ছাত্র শিবির না, এটা ছাত্র দল না, এটা একটা বিষয় আছে। ছাত্রলীগ হচ্ছে 1971 স্বাধীনতার পক্ষের ছাত্রলীগ। মানে আপনি বলতে চাচ্ছেন যে শিবিরের লোকজন যেমন আর কি বোরকা মানে বহুরূপী সেজে ছাত্রলীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের পিঠে ছুরি মেরেছে, সেই কাজটা ছাত্রলীগ করবে না বলছেন? দেখুন না, ছাত্রলীগ তো এরকম কোনো সংগঠন না। ছাত্রলীগ একটা সাংগঠনিক সংগঠন, বঙ্গবন্ধু সংগঠন। ছাত্রলীগ অবশ্যই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সে আবার ফিরবে, ছাত্রলীগ ফিরবে, এটা কনফার্ম। আর শিবির দেখেন, শিবির বরখার রূপে ফিরেছে, শিবির হেলমেট বাইরের মাধ্যমে ফিরেছে, শিবির ছাত্রলীগ রূপে ফিরেছে। শিবির তো না আমরা, আর এটা হওয়া সম্ভব না। আমরা রক্তপাত চাই না বলি আমরা আপাতত চুপ আছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাক দিলেই, উনার নির্দেশ পেলেই আমরা রাজপথে নেমে যাব। এবার পরবর্তী আর একটা প্রশ্নের দিকে আমি চলে যাব, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা আমার থেকে আপনারা অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। একটা বিষয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে বিএনপি সহ জামাত শিবির সবাই একটা বিষয় নিয়ে খুবই রাজনীতি করেছে, যে আওয়ামী লীগের সময় ব্যাপক পরিমাণে চাঁদাবাজি হয়েছে, জোর জুলুম, মস্তানি, দাঙ্গা, বিভিন্ন কিছু হয়েছে। চাঁদাবাজি বিষয়টা প্রত্যেকটা মার্কেটে ছিল। এখন বিগত 6 মাস হচ্ছে আওয়ামী লীগ দেশে নেই, ছাত্রলীগের পুরো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ছাত্রলীগের কোনো অংশ বাংলাদেশে নেই, এখন দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে তাহলে এই নূতন স্বাধীন বাংলাদেশে এই যে চাঁদাবাজি, দখলদার, গুন্ডামি, মস্তানি, এই বিষয়গুলো এখন পরিবেশে আপনারা কিরকমভাবে দেখতে পাচ্ছেন? দেখেন, এই যে চাঁদাবাজির কথা বললেন, বিএনপি চাঁদাবাজিতে তারা সেঞ্চুরি করেছে প্রত্যেকটা এলাকায়। তারা এমন পরিমাণে চাঁদাবাজি করছে যেটা বলার বাহিরে। মানুষের গলায় ছুরি ধরছে, মানুষকে যেভাবে পারে মারধর করছে, ফোনে চাঁদা যাচ্ছে, বিভিন্ন ভাবে চাঁদা যাচ্ছে। শুধু বিএনপি না, এই বৈষম্য বিরোধী এরাও চাঁদা যাচ্ছে। তো এই চাঁদাবাজ তো থাকবেই, এদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনতে হবে। জনগণকে এটাই বলবো, সবাইকে, আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। আওয়ামী লীগ থাকা অবস্থায় চাঁদাবাজি হতে কে বলেছে? আওয়ামী লীগ থাকা অবস্থায় উন্নয়ন হয়েছে, দেশে মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হয়েছে, রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সব জায়গায় উন্নয়ন ছাড়া আর কিছুই তো দেখছি না আমি। তো আওয়ামী লীগ থাকা অবস্থায় কেন চাঁদাবাজি হবে? চাঁদাবাজি হচ্ছে এই বিগত 6 মাসে, যেটা বাংলাদেশের মানুষ কখনোই আগে দেখে না। সবাই একটা কথা সবাই বলে যে আগেই ভালো ছিলাম, এই কথাটা সব জায়গায় আপনারা শুনতে পারবেন যে আগেই ভালো ছিলাম। তো এই যে আরেকটা টপিক আমি আপনাদের কাছে কথা বলতে চাই, দেখেন কিছুদিন আগে এই যে সমন্বয়কদেরকে পিটাইতেছে একজন, ওদের কিন্তু অফিস বন্ধ করে দিয়েছে। ওদের নিজেদের মধ্যে একতা নাই, ওদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, ওরা নিজেরাই এক করছে। তো বোঝা যাচ্ছে আসলে, দেখেন এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক, তার নামটা যেন কি, এই হাসনাত, সে একটা কথা বলেছিল, কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু তখন বলেছিল যে মির্জা আব্বাস ওনার রাজনৈতিক বয়সই হচ্ছে 55 বছর, 60 বছর, 55 বছর। তো তো তখন সে বললো আমার বাবার বয়স হচ্ছে 53 বছর। তো আমার বাবারও এত বয়স না, তার রাজনৈতিক যে বয়স। তো এই কথাতে একটা জিনিস আসলে আমাদের দলের সবার মাথার মধ্যে আসছিল, যে 53 বছর বয়স হানাদার বাহিনীর জেনারেল বলেছিল যে এদেরকে বলৎকার করে, এদেরকে গর্ভবতী করে ছেড়ে দাও, এই আগামী প্রজন্ম আমাদের জন্য কথা বলবে।
মানে তো পাকিস্তানি রক্ত শরীরে ঢুকে থাকায় এরা এখনো ভুলতে পারছে অবশ্যই না। অবশ্যই আচ্ছা, এখানে একটা নিউজ কি সে আপনারা সে পাকিস্তানি বংশোদ্ভূত, তার রক্তে পাকিস্তান। এবং সে যে বললে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমরা বলি যে বাংলাদেশ না পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ। ভারত আমাদের স্বাধীনতার শক্তি, আমাদের স্বাধীনতার মধ্যে ভারতের একটা বিরাট অবদান ছিল। তো এই কুলাঙ্গার আসলে গালি আসছে মুখে, তো তাকে কি বলবো? তো তার পুরোটাই সে একটা রাজাকারের বাচ্চা, রাজাকার। তো এই ধরনের মানুষ, এই ধরনের যে জানোয়ার বাংলাদেশে জন্ম নিবে, আসলে এটা কল্পনার বাহিরে। তো আমরা অবশ্যই সুপরিকল্পনা করছি, ঐক্যবদ্ধ হচ্ছি, শীঘ্রই আমরা সুসংগঠিত হব এবং সুসংগঠিত হয়েও গিয়েছি, শুধু নেত্রী ডাকের অপেক্ষায়। আচ্ছা রাসেল ভাই, এবার আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, সেটা হচ্ছে আমাদের এই সার্জিস আলম এই গত পরশুদিন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা কমিটি করা হয়েছিল, আব্দুল্লাহ ভাইয়া ওই কমিটিটার নাম কি, যেখান থেকে আর কি সমস্ত আহত তারপরে নিহত যত এরকম ছাত্র আছে তাদেরকে সাহায্য, চিকিৎসা, চাকরি বাকরি দেওয়া হবে, ওই যে প্রতিষ্ঠান, জুলাই, এই যে ফাউন্ডেশন থেকে গত পরশুদিন আমাদের সার্জিস পদত্যাগ করেছে। তো এ বিষয়ে কেন পদত্যাগ করেছে সেটা আমি আমার মতো করে বিশ্লেষণ করে একটি ভিডিও বানিয়ে দর্শকদের কাছে উপস্থাপন করেছি। এখন এখানে আমি একটু আপনার মতামত জানতে চাইছি যে এই যে সার্জিস হঠাৎ করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত ছাত্র মারা গেল তাদেরকে সুচিকিৎসা দেওয়া, তাদেরকে চাকরি বাকরি দেওয়া, তাদের বাড়ির পরিবারের সাহায্য করা, এগুলো তো তার প্রায়োরিটি ছিল, ফার্স্ট প্রায়োরিটি ছিল এগুলো। কিন্তু সেই দায়িত্ব থেকে সে এখন সরে এসে এক্সকিউজ দিচ্ছে যে আমার কাছে যথাযথ সময় নেই, তাই আমি পদত্যাগ করলাম। তো এ বিষয়ে কি মনে হয় আপনার? দেখেন, এটা যদি আমি এক কথায় বলতে যাই, এক কথা বলা হলো খাওয়া দাওয়া শেষ, প্লেটটা ধুয়ে চলে গেলাম, এ তো এক কথায়। আমার কথাই বললেন, সেই একই জিনিসটা। আচ্ছা, এটা খাওয়া এক দাওয়া কথা। বলতে মানে কি পরিমাণ এই এটা এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এটা মোটামুটি 2 থেকে 2.5 মাস মতো এর বয়স। তো এই 2-2.5 মাসের মধ্যে কি পরিমাণ খাওয়া দাওয়া হতে পারে? আপনি প্রথমে দেখেন, জুলাই ফাউন্ডেশন গঠন করলো ডক্টর ইউনূস। সে যে প্রথমে 1 কোটি টাকা ওখানে বরাদ্দ দিল, ওই টাকাটা কোত্থেকে দিল? এটা কি জনগণের টাকা নাকি তার বাবার টাকা না গ্রামীণ ব্যাংকের টাকা? সেটা একটা সে প্রশ্ন। টাকাটা কোথায়? আর একটা প্রশ্ন, এই 100 কোটি টাকা, এই 100 কোটি টাকা কি মানুষের কাছে সাহায্য রূপে পৌঁছেছে? এই জুলাই ফাউন্ডেশনের যে লিস্ট, নিহতের যে লিস্ট, সেটা হচ্ছে 2000-এর কাছাকাছি, আর আহত 3500-4000 এরকম লিস্ট আছে ওদের ওয়েবসাইটে গেলে। নিহতরা তো আস্তে আস্তে ফিরে আসছে, নিহতরা তো সব আসলে ফিরে আসছে, সেটাও একটা বিষয়। এখন এখন এই যে খাওয়া দাওয়ার যে বিষয়টা, এর পরিমাণটা ঠিক কিরকম হতে পারে? না, সেটা তো কয়েকশো কোটি টাকা হবে, এটা এতে ধ্রুব কোনো সন্দেহ নাই। কারণ এখানে অনেক, আপনি দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আমরা আমরা কোনোটাই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই না। আমরা চাই না কেউ আহত হয়েছেন তাদের চিকিৎসা হোক। এরা হয়তো ভুলে গিয়েছেন, আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তাদের ফ্রি ভাবে চিকিৎসা হবে, প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হবে, সুষ্ঠুভাবে তদন্ত হবে, প্রয়োজনে বাহিরের রাষ্ট্র এনে তদন্ত করা হবে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারা সেটা ভ্রুক্ষেপ এই জন্য করে না, কারণ খাওয়া দাওয়ার লাইন তো করতে হবে। কারণ ওই যে ভাই একটু আগে বলে গিয়েছেন, আমার বড় ভাই আব্দুল্লাহ ভাই বলে গিয়েছেন যে আসলে এরা তো হলো পাকিস্তানের বীজ। এদের তো কাজটা হলো যে আমরা খেয়ে দে কোনোভাবে ওদিকে লাইনটা ক্লিয়ার করতে পারলে আমরা চলে যাব। কারণ এরা ওই যে স্বাধীনতার টাইমে যারা বীজ যেগুলো রেখে গিয়েছিল, সেই বীজের পয়দা তারা। অতএব এই কথাগুলো শুধু আমাদের না, এগুলো আমাদের এখন আমাদের বিরোধী দল বিএনপিরও অনেক নেতার মুখ থেকে কিন্তু কথাগুলো আসছে তাদের মুখ থেকেও। বললেন বলে মনে পড়লো, আজকে এক্ষুনি একটা আমি নিউজ দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্যকে ব্যাপকভাবে সমালোচনা করেছে আমাদের এই যে নাহিদ ইসলাম আছে, এই নাহিদ ইসলাম ব্যাপকভাবে সমালোচনা করেছে আমাদের মির্জা ফখরুল ইসলাম যে বারবার নির্বাচনের দাবি করছে। সেই দাবির সমালোচনা করতে গিয়ে নাহিদ বলছে যে মির্জা ফখরুল ইসলাম আবারও একটা 1-11 সরকার গঠন করার জন্য এরকম উঠে পড়ে লেগেছে। সুতরাং ভাবতে পারছেন এরা যতটা সম্ভব চাইছে নির্বাচনটাকে কতটা পিছানো যায়, কারণ নির্বাচন যত পিছিয়ে যাবে তত এরা আর কি
সেই ক্ষমতাটা লুটপাট ব্যবহার করতে করে পারবে। সমস্ত কিছু লুটে পুটে নিতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা তারা চাচ্ছে যে ক্ষমতাতে থেকে যে কদিন ক্ষমতায় থাকতে পারে, তারা জানে যে নির্বাচন আসলে, গণতান্ত্রিকভাবে এখন নির্বাচন আসলে নির্বাচন দিতে হবে, এবং বাহির রাষ্ট্র চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে, আর নির্বাচন দিলে আওয়ামী লীগ জয়লাভ করবে, এখানে কোনো সন্দেহ নাই। শুধু সেটাই না, নির্বাচনের তফসিল ঘোষণা করলে লেভেল পয়েন্ট ফিল করতে হবে। লেভেল পয়েন্ট ফিল করতে গেলে সমস্ত দলের, সম্পূর্ণ দলের রাজনৈতিক মাঠে নামার জন্য সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে যদি লেভেল পয়েন্ট ফিল করতে হয়, এর আগে তো তাদেরকে পালাইতে হবে, কারণ তাদেরকে তো কেউ ছাড়বে না। তাদেরকে না কেউ ছাড়বে না, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই নাই, কারণ তারা বাংলাদেশের জনগণকে বর্তমানে অতিষ্ঠ করে দিচ্ছে ভাই। আপনি ভারতে আছেন, তারা যে বলছে দিল্লি না ঢাকা। আরে শালা, তুই চাল খাচ্ছ সেটা ভারতে, পেঁয়াজ খাচ্ছ সেটা ভারতে, বেসন খাচ্ছ সেটা ভারতে, ডাউল খাচ্ছ সেটা ভারতে, চিনি খাচ্ছ সেটা ভারতে, তুই আপনি বলছো দিল্লি না ঢাকা। রিসেন্টলি একটা বিষয় দেখেছেন, এই আমাদের জুলাই আন্দোলনের আগে পর্যন্ত ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইনটা একেবারে বাংলাদেশের টপ এন্টারটেনমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা খুবই রহস্যজনকভাবে একটা জিনিস দেখছি যে ইন্ডিয়া বয়কট এই জিনিসটা পুরোপুরি যেন বাংলাদেশ থেকে হঠাৎ করে কোথাও উধাও হয়ে গিয়েছে। ইন্ডিয়া বয়কট আর শোনাই যাচ্ছে না। হ্যাঁ, এটার কারণ হলো ওই যে আমার ইন্ডিয়ার এক নেতা ওদিকে বলেছিল যে কয় দিন না, কয় ঘন্টাও না, কয় সেকেন্ডের, মানে কয় মিনিটের ব্যাপার লাগবে যদি ভারত যদি চায় বাংলাদেশকে নিয়ে আসতে, তো বাংলার একটা অংশ, বাংলাদেশ ভারতের একটা অংশ, যদি ভারত চায় কয়েকটা সেকেন্ডের ব্যাপার মাত্র। একটা কিন্তু কথা বলেছিল ওনার এই সাক্ষাৎকারের পরে, কিন্তু মোটামুটি কথাটা লেভেলে গেছে। এখন এখানে কথা হলো, ভারত, কেন আমরা ভারত অনুরাগী, স্বাধীনতা যুদ্ধে একমাত্র মিত্র রাষ্ট্র হিসাবে ভারত ছিল বাংলাদেশের পাশে, যেখানে লক্ষ লক্ষ শরণার্থীদেরকে খাওয়াইছে, ট্রেনিং দিয়েছে, সেনাবাহিনী সৈনিক দিয়ে সহযোগিতা করেছে। আর তোরা পাকিস্তানের জন্য কেন কাজ? আপনি দেখেন, আমাদের এই 90-এর ঘূর্ণিঝড়ের পরে যখন বাংলাদেশে একটা প্লাবন হলো, বন্যা হলো, 90-তে বন্যা হয়েছিল, 90-এর বন্যা পরে তখন আওয়ামী লীগ সরকার কিন্তু, গভর্নমেন্ট কিন্তু ক্ষমতাতে নাই। 90-এর পরে ঘূর্ণিঝড়ের পরে স্বৈরাচার বিরোধী আন্দোলন আসলো, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাতে নাই। তখন পাকিস্তান সরকার চেয়েছিল বাংলাদেশে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। 90-এর কথা বলছি আমি, আমি 90-91 তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, ছাত্রলীগের রাজনীতি করেছি আমি। তো তখন কিন্তু আওয়ামী লীগ সরকার বাহিরে থেকে বিরোধিতা করেছে, বলেছিল যে পাকিস্তানের কোনো সহযোগিতা বাংলাদেশে ঢুকবে না, প্রয়োজনে বাংলাদেশের বাঙালি না খেয়ে মারা যাবে, তাও পাকিস্তানের সহযোগিতা নিবে না। আমাদের নেত্রী ক্ষমতা আসার পরও কয়েকবার বলেছিলেন পাকিস্তান এই বাংলাদেশের সাথে তখনই সহিংসতা হতে পারে প্রকাশ্যে পাবলিক প্লেসে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের জনগণের কাছে। আর আজকে তারা পাকিস্তানের সাথে বৈঠক করতেছে, পাকিস্তানের বাহিনী বাংলাদেশে ঢুকতেছে। আরে পাকিস্তান সেনাবাহিনীর 4জন আইএসআই এর টপ আর কি অফিসিয়াল বর্তমানে দেশে আছে, একটা 5 স্টার হোটেলে আছে। সে খবর কি আপনারা রাখেন? আজ এই মুহূর্তে হয়তো ঢাকাতে সেই 5 স্টার হোটেলে আছে। আছে আছে এবং ক্যান্টনমেন্টে এই নিয়ে ঝামেলা হচ্ছে। আমাদের স্বাধীনতার পক্ষে কিছু অফিসার আছে, তারা এই বিষয়গুলো অথচ আমাদের রাগান্বিত। দেশের গণমাধ্যম একেবারে মুখে কুলুপ এঁটে বসে রয়েছে, একটা গণমাধ্যমে আপনি এই সংবাদ পাবেন না। আর এই দেখেন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কারণ আমাদের কিছু অফিসারও তো যারা স্বাধীনতায় বিশ্বাসী, তারা তো পাকিস্তানি কোনো সেনাবাহিনীকে মেনে নিবে না। তারা না, না, ক্যান্টনমেন্টে গরম বানিয়ে রাখছে, এবং যদি তারা গুলি চালাতে হয় তাহলে দেখবেন যে কি হয়, তখন বোঝা যাবে যে কত ধানে কত চাল, তখন বুঝতে পারবেন যে আচ্ছা কি হচ্ছে। আব্দুল্লাহ ভাইয়া, এই যে পুলিশ সহ র্যাব, তারপরে আপনার সবার ড্রেসগুলো পাল্টালো হলো, এই ড্রেস সম্বন্ধে আপনাদের কোনো মন্তব্য আছে কি? এই যে দেখেন, এটা হচ্ছে একদম সুস্পষ্ট ডিজাইনার দিয়ে বিশ্বমানের একটা যে পুলিশ ড্রেস বানানো হলো, হয়তো একটা বিদেশি দেশের পুলিশের ড্রেসের সাথে অনেকটাই মিল আছে। এখন সেটা পাকিস্তানের সাথে মিলে করেছে, ইচ্ছাকৃত পাকিস্তানি না, সেটা আমি ডাইরেক্ট বলছি না, ইচ্ছাকৃত না ভুলভাবে হয়েছে পাকিস্তানি ড্রেসের সাথে, সেটা আলাদা প্রসঙ্গ। আমি যে সম্পূর্ণ পাকিস্তানি আলোচনায় আসতে চাইছি, এই যে দেশের পুলিশের যে ড্রেস দেওয়া হয়েছে, গঠন করা হয়েছে, এই ড্রেস কি রুচিসম্মত হিসাবে লাগছে আপনাদের? ভাই এখানে 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 আমি যে কথাটা বলবো, রুচিসম্মতর বিষয়টা না, বিষয়টা হলো পরিকল্পিত এজন্যই হলো, সামনে তারা প্ল্যান করেছে একটা গৃহযুদ্ধে, একটা দাঙ্গা হাঙ্গামা লাগাবে, যেখানে পাকিস্তানি প্রশাসন ওদের ভিতরে ঢুকিয়ে দিবে, যাতে বাংলাদেশ বুঝতে না পারে কোনটা বাংলাদেশি এবং কোনটা পাকিস্তানি। আচ্ছা, সেই পরিকল্পনা, এত বড় গেম প্ল্যান তাহলে।
পাকিস্তানি পুলিশ আসবে। কারণ পাকিস্তানি এখন পুলিশ বাংলাদেশের পুলিশ করতে পারবেন না। জনগণ তো অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে আমরা বলবো, গ্রামগঞ্জে আমরা যারা আছি, সিলেট শহরে কতজন ভাই, এরা তো আসলে প্রশাসন, আসলে কোন প্রশাসনের কি পোশাক এটাও তারা চিনে না, এটাও তারা জানে না। সঠিক আপনি সঠিক কথা দেখেন, রাসেল ভাই। দেখেন আমাদের নেত্রী কিন্তু বলেছিলেন, একটা কথা বলেছিলেন এই যে ছাত্র আন্দোলনের সময় বলেছিলেন যে আসলে যে ঘটনাগুলো করেছে সেগুলো শিবির করেছে, সেগুলো জামাত শিবিরের কাজ। সেটা বাস্তবতা, সত্য কথা। সেটা কারণ আজ 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 সমন্বয় দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং নিজের চোখে একেবারে স্পষ্ট প্রমাণও দেখতে পাচ্ছে তার। হচ্ছে, কারণ সমন্বয়ক এরাই তো আগে ছাত্রলীগে ছিল, এরাই তো ছাত্রলীগের মিটিং এ ছিল, এই শিবিরের ছেলেপেলে এরাই তো ছাত্রলীগে ছিল। তাহলে ঘটনাগুলো তো তারা ঘটিয়েছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়ার জন্য, তাই না? আমি ছাত্রলীগ করি, আমি তো চাইবো না কখনো আমার সরকার বেকায়দায় পড়ুক। অতএব আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে চাইবো না। অনাকাঙ্ক্ষিত ঘটনা তারাই করবে যারা এটা দিয়ে ফায়দা হাসিল করে নিবে। আচ্ছা, পরবর্তী আর একটা প্রশ্ন আমি আপনাদের দুজনের সামনেই রাখতে চাই, সেটা হচ্ছে বিএনপির তরফ থেকে এখন সমস্ত আর কি কর্মী বা সমস্ত নেতাদের তরফ থেকে একটা বিষয় বারবার ইউনূস সরকারকে চাপ দেওয়া হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেয়া হোক। এবং আজকে যেমনটা আমি বললাম, আজকে সন্ধেবেলাই নাহিদ, নাহিদ তো ওর নাম, হ্যাঁ নাহিদ, নাহিদ যে একটা সমালোচনা করেছে যে ১/১১ সরকার গড়তে চাইছে, তাই এরকম কথা বলছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে যে এই সমন্বয়কের যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার যাওয়ার আগে বিএনপি এবং এই সমন্বয়কদের মধ্যে একটা ক্ল্যাশ, একটা ফিকশন, কোনো কিছু সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন? এটা ইতিমধ্যেই হচ্ছে, তাদের ভিতরে ভিতরে হচ্ছে। এবং এই এই যে তারা যে সমন্বয়করা যে বাড়াবাড়ি করছে, এই বাড়াবাড়ির ফল কিন্তু তারা বিএনপি ক্ষমতা আসলে কিন্তু সমন্বয়কগুলো বিলীন হয়ে যাবে, একটা সমন্বয়ক কিন্তু থাকবে না। কিন্তু বিএনপি কিন্তু জানে এগুলো স্বাধীনতা বিরোধী শক্তি, এবং বিএনপি কিন্তু স্বাধীনতা আদর্শে বিশ্বাস করে। হ্যাঁ, কিছুটা এবার আমরা এই সেটা প্রথমে দেখেছি বিএনপির মধ্যে। কিছুটা, হ্যাঁ, এই এই সমন্বয় কিন্তু একটা ওদের দেশে থাকবে না। আওয়ামী লীগ আসবে, এটা সত্য। আপনি আমার একটা কথা মিলিয়ে নিন, ক্ষমতায় আওয়ামী লীগই আসবে, হ্যাঁ, সেটা তো আমরাই ক্ষমতায় আসবো, সেটা কারণ তো আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। এবং এই বিএনপি এবং জামাত, দেখেন আজহারি বলছিল একদল গেছে আর একদল খাইতে অগ্রিম এসে বসে রয়েছে। দেখে কিন্তু কিন্তু বিএনপি বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা এটা প্রতিবাদ জানিয়েছে। তখন কিন্তু যে শিবিরের যে সভাপতি ছিল আগে, সে কিন্তু বলছে যে বিএনপির লোকেদের একদম হ্যাঁ, সেটা জিব্বা নিয়ে কেটে তো নেওয়া হবে, একদম সেটা করে নিয়ে তো বিশাল ফেলবে, কিছু হলো। সেই করে ফেলবে। হুম। তো এইখানে কিন্তু এদের মধ্যে আর সম্পর্কটা আর ওইরকম নাই, ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সম্পর্কটা কিন্তু আর ওইরকম আর নাই, ওইভাবে আর তারা করতে পারবে না। তাদের মধ্যে এখন আর সম্পর্ক একদমই ঠিকঠাক নেই। কিন্তু আওয়ামী লীগ চাইলে এই দুইটারই সাইজ করতে পারবে, কিন্তু নেত্রী রক্তপাত চায় না। নেত্রী যদি রক্তপাত চায়, আমরা রক্ত দিতে প্রস্তুত। তো রাসেল ভাই, এই বিষয়ে আপনার কি কোনো ভিন্ন মত আছে? এরকম কি আমরা কি এই সরকার যাওয়ার আগে কোনো একটা ফুল ফ্লেজ কোনো একটা অ্যাকশন আমরা কি দেখতে পেতে পারি যে বিএনপি আর এই সমন্বয়কদের মধ্যে একটা শুরু হয়ে গিয়েছে ফুল ফ্লেজ, এরকম কিছু কি সম্ভাবনা আছে? আমি এ ব্যাপারে বলবো, এই সরকারের তো কোনো বাধ্যবাধকতা, এই সরকার আমি বলবো না, এরা তো একটা দখলকারী। এটা হলো দখলকারী, দখল জোর করে একটা রাষ্ট্রকে দখল করে নেয়। এটা হলো একটা বিদ্রোহের সামিল। এবং তারা জানে সাংবিধানিক আইন অনুসারে, সংবিধান অনুসারে তাদের কি হবে, সংবিধান অনুসারে নির্ঘাত তাদের ফাঁসি হবে, এটা তারা জানে। সেটা যে সরকারই আসুক, যে সরকারই আসুক, সংবিধান অনুসারে, ৭২-এর সংবিধান অনুসারে কোনো নির্বাচিত সরকারকে যদি মানে কোনো আক্রমণ করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে, তাহলে সেটাকে বিদ্রোহ বলা হয়। এবং সে বিদ্রোহকারীর একমাত্র সাজা। জাস্ট এ মিনিট, একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই। সংবিধান তো, যে সংবিধানের কথা আপনি বলছেন, সেই সংবিধানের তো অর্ধেকটাই এরা বদলে দিতে চলেছে আগামীতে। এই যে জুলাই প্রক্লেমেশন যেটা জারি করার কথা এরা বলছে, বা এই কদিন আগে সেটা নিয়ে যে সবার মতামত নেওয়া হলো, এই জুলাই প্রক্লেমেশন যদি ঘোষণা দিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে সংবিধানের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? ভাই এখানে এখন আমার একটু মিলাইতে হয় বিএনপির নেত্রী রুমিন ফারহানার সাথে। তিনি একটা প্রশ্ন করেছিল, যখন সংবিধানের কথা বলছে তখন বলছিল সংবিধান চেঞ্জ করার, সংবিধান সংশোধন করার ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে টকশোতে বলেছিলেন, আপনি কে, আপনাকে সে অধিকার কে দিয়েছে? সংবিধান সংশোধন, সংযোজন, বিভাজন এবং এটা সম্পর্কে একমাত্র ক্ষমতা রাখে পার্লামেন্ট। পার্লামেন্টের বাইরে তারা যে যতই করুক না কেন, যতগুলো, এটা মাত্র নির্বাচিত যে সরকারই হোক একটা অর্ডিন্যান্স করবে, একটা অর্ডিন্যান্সের সব বাতিল।
সে এক থেকে বেসরকারি 800 আসুক না ভোট কেন। লাগবে। মানে এরা যা কিছু সংবিধান নিয়ে হোক বা দেশের আইন প্রশাসন যেখানে যা কিছু করছে সেটা পরবর্তী নির্বাচিত জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় আসার পর একটা সাইনেই সেই সমস্ত কিছু বাতিল হয়ে যাবে বলছেন। 100%, এখানে কোনো সন্দেহ নাই। আপনি যদি মনে করেন যে আমি এটা রাখবো, ওকে ওয়েলকাম। যদি মনে করেন না এটা রাখবো না, একটা জিনিসে বাতিল হয়ে যাবে। কারণ এই অর্ডিন্যান্সের কোনো ভ্যালু নাই। এখানে তো আপনার জনগণের ম্যান্ডেট নাই, এখানে তো আপনার জনপ্রতিনিধি নাই, এখানে আইন উপনেতা নাই। আপনি কাকে দিয়ে করেছেন? আপনি কি জনগণের ভোট নিয়েছেন? আপনি কি জনগণের কাছে গণভোট নিয়েছেন? আপনি কিন্তু তাও নেন নাই। আপনি ইচ্ছাকৃতভাবে বলছেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা। আপনি বলতেছেন এটা জনগণের সরকার। আসলে কি ডক্টর ইউনূস জনগণের সরকার? একজন রক্ত চোষা। আপনি আপনি ভারতে আছেন, আপনি সুদখোর। বাংলাদেশের বিষয়টা, গ্রামগঞ্জে এমনও বাড়ি আছে যে বাড়িতে নিজের ঘরের টিন বিক্রি করে ঘর খুলে ডক্টর ইউনূসের সুদ পরিশোধ করতে হচ্ছে। আপনি জানেন নিজের সন্তান বন্ধক রেখে আরেক জায়গায় বিক্রি করে ডক্টর ইউনূসের সুদের টাকা শোধ করতে হচ্ছে। আপনি যান সেই দক্ষিণবঙ্গে বরিশালের দিকে, আপনি যান উত্তরবঙ্গে, যারা গ্রামীণ ব্যাংক পাড়ায় পাড়ায় ঘরে ঘরে, তাদের আজকে কি অবস্থা? রাস্তার ফকির বানিয়ে দিয়েছে এই গ্রামীণ ব্যাংক সুদ। 5,000 টাকা সুদ দিয়ে যখন আপনার 5 টাকা আছে তখন আপনাকে 5,000 টাকা সুদ দিতে হচ্ছে। এই সুদে ইউজ করতে করতে সে এখন কি করলো লাস্ট ফিনিশিং এ? তার এই 6,000 কোটি টাকা, কত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ট্যাক্স মৌকুব করে বাংলাদেশের জনগণের উপরে 5 টাকার জিনিস 15 টাকা ট্যাক্স, 3 যেখানে গুণ 10 4 টাকা, গুণ যেখানে আমি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। 53 বছরে বাংলাদেশে আমার ট্যাক্স ছিল 5 টাকা, সেখানে আজকে অল্প কয়েকদিন আমার ট্যাক্স হয়ে গেল 15 টাকা একটা খাবারের উপরে। আপনি চিন্তা করছেন? আমার মেয়ে একটা বার্গার খাবে, একটা চাইনিজ একটা বার্গার আমি আনতে যাব, সে বার্গারটা আগে দাম ছিল 120 টাকা, সে বার্গারটার এখন দাম 250 টাকা। এই হচ্ছে দেশের উন্নয়ন। এই হলো দেশের উন্নয়ন। আপনি দেখেন বিগত 5 মাসে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে, আমি নির্বাচিত সরকারের কথা বলি, জননেত্রী শেখ হাসিনা আসার পরে, এর আগে নির্বাচিত সরকার ছিল, আমরা টিভির হেডলাইনে দেখতাম আজকে অমুক জায়গায় দলীয় প্রোগ্রাম, অমুক একটা প্রতিষ্ঠানের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন। কিন্তু বিগত 5 মাসে আছে শুধু প্রকল্প ধ্বংস, রাস্তা ধ্বংস, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, শিক্ষা প্রতিষ্ঠান দখল, বাড়িঘর দখল। কারা করছে? আপনি আপনি আমার 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 ভিডিও ফুটেজটা বাইরে দেখেন। আমার বাড়িটাকে দখল তো করেছে, জ্বালিয়ে দিয়েছে, মার্কেট দখল করে নিয়েছে, রাসেল বিএনপি ভাই, সেখানে অফিস করছে। সেরকম কোনো তথ্য প্রমাণ আপনার এই মুহূর্তে আপনি কি দেখাতে পারবেন? দেখাতে পারলে একটু অবশ্যই একটু 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 দুনিয়া জাতিকে দেখান যে আপনার সাথে অ্যাকচুয়ালি কি কি ঘটনা হয়েছে। এই যে দেখেন, দেখেন আমার এই বাড়িটা, আমার রাসেল ভাই একটু মোবাইলটা একটু দূরে নেন যাতে পুরো স্ক্রিনটা আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে, ধরে রাখেন। এইটা আপনার পুরো বাড়ি ছিল, তাই তো? এটা এখন কি পুরো দেখেন, একটু দেখেন, পুরো বাড়িটা আমার জ্বালিয়ে দিয়ে ওই জায়গাটা সংযোগ করা হয়েছে বাড়িতে। কি অবস্থা! তো দেখেন, একটা মানুষের সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করা হয়, একটা ঘর করে। এটা তো মনে হচ্ছে একটা পরিত্যক্ত কোনো একটা ভূতরে বাড়ি টাইপের দেখতে লাগছে। বাড়ি নয়, কি অকটেন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরা আগে আগে লুটপাট করেছে। এটা আপনার বসত বাড়ি ছিল? বসত বাড়ি ছিল? আচ্ছা, ফোনটা একটু একটু স্ক্রিনে ধরেন, আমরা দেখতে পাচ্ছি না পুরোটা। একটু কাছে আনেন, একটু কাছে আনেন। একটু, ঠিক আছে ঠিক আছে। মোটামুটি কত মানুষ এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আপনার বাড়িতে? হ্যাঁ, তা প্রায় তো হবে। ওরা জামাত বিএনপির, এরা হাটাজারি, আমাদের হাটাজারি একটা মাদ্রাসা আছে, হ্যাঁ, ওখান থেকে লোকজন গিয়েছে, ওখান থেকে বিএনপির কিছু লোকজন গিয়েছে, সব মিলে হবে তো প্রায় 60-70 জনের মতো হবে, না 60-70 জনের মতো হবে। এরা প্রথমে লুট করেছে, প্রথমে বোট নিয়ে এসে, গাড়ি নিয়ে এসে আমার লুট করছে, লুট করে তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এটা কি দিনের বেলা ঘটিয়েছে না রাত্রের বেলা? 5 আগস্ট সন্ধ্যার পরে, মাগরিবের পরে। আচ্ছা, আপনার ভাবি আমার আমার বাচ্চা নিয়ে, আমি তো ছিলাম না, ওরা বাচ্চা নিয়ে কোন রকম পাহাড়ি পাড়াতে গিয়ে জীবন রক্ষা করছে। পরিবারের সবাই এখন মোটামুটি কোনো সুস্থ তো? সবাই কোনো অসুবিধা নেই তো? শুধু আমার বাড়ি নয়, এভাবে আমার এলাকাতে শুধু একটা গ্রামে
একটা গ্রামে 24টা বাড়ি এভাবে জ্বালিয়ে দিয়েছে লুটপাট করে, 24টা, শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী হওয়ার কারণে। শুধু আওয়ামী লীগের কর্মী হওয়ার কারণে। কি এরপরে অবস্থা! আমার বাজারে আর ওইটাও দখল করে নিছে, ওটা বিএনপির অফিস বানাইছে। বিএনপির অফিস হয়েছে ওটা এখন। হ্যাঁ, প্রথমে জামাত গিয়েছিল রাঙ্গামাটি জেলা আমির ছিল উদ্বোধন করার লাগে অফিস, ওই দিনকে সেনাবাহিনী দিছে দৌড়ানি, সেনাবাহিনী পালাই গেল, ওই জামাত পালাই গেল, পরে আবার বিএনপি দখল করছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা মোটামুটি যা দেখার দেখে নিয়েছি। তো এখন আপনারা মোটামুটি একটু সুস্থ আছেন তো? একটু বাঁচার মতো হ্যাঁ, অবস্থায় আছেন তো? আছে, এলাকার বাইরে আছি, শুধু আমি আমাদের সে তো শুধু বুঝতে এটা না পারছি, তো। কিন্তু বাঁচার মতো একটু মাথা গোঁজার ঠাঁই মোটামুটি ঠিকঠাক আছেন তো? কারণ যে অবস্থায় দেখলাম, দেখুন, যে কোনো একটা সাধারণ মানুষকে পুরো ব্রেক করে দেবে, তাকে পুরো ভিতর থেকে ভেঙে দেবে। আপনার বাড়ির যে দৃশ্য দেখলাম, আর ছোটোখাটো বাড়ি ভাই তো নয়। অ্যাকচুয়ালি যেটা কথা, একটা মানুষকে বললাম না, সারা জীবনের ইনকাম দিয়ে শখের একটা বাড়ি করে। সেটা তো আমরা চোখের সামনে দেখলাম যে কত বড় একটা বাড়ি আজ কিরকম এটা একটা ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। ফুটেজটা আমি এখন পর্যন্ত ভিডিও ফুটেজটা পুরো দেখি নাই, দেখতে পারি না, কারণ আমি ওই প্রথম থেকে একটু দেখার পরেই আমার হার্টের সমস্যা হয়ে গেছে, পরের থেকে আমি আর দেখি না। হ্যাঁ, আপনার ভাবে দেখতে দেয় না, মানসিক ভাবে অশান্তিতে পড়ি। এরপরে কেস মামলা, শুধু এটা না, আমার এখন যারা কলেজ স্কুল ভার্সিটিতে আমাদের ছেলেপেলে লেখাপড়া করবে, পরীক্ষা দেবে, সেটা পারতেছে না। কেন আমার সেখানে ছেলেটা সেখানে ইন্টার পরীক্ষা সেখানে কি সমস্যা হচ্ছে? দিচ্ছে না, পরীক্ষা দিতে তারা ঢুকতে, আমার ছেলেটা তিনটার পরীক্ষা দিতে পারে নাই। দিতে পারি নাই? আমার মেয়েটা না পারে না, কাঁচালং ডিগ্রি কলেজে ইন্টার পরীক্ষার্থী আমার ছেলে পরীক্ষা দিতে পারে না, কারণ আমি আওয়ামী লীগ করি, এই জন্য আমার ছেলে পরীক্ষা দিতে পারে না। আচ্ছা, সে পরীক্ষার হলে যে গেলে তার সাথে কি কি ঘটনা ঘটেছে? পরীক্ষা দিতে যাইতেই পারে না, তাকে সোজা কথা মানে সে রাস্তা থেকে দৌড়ানি শুরু করছে, কোন রকম জীবনটা নিয়ে বাঁচছে। সত্যি শোচনীয়। একটা কথা রাজনৈতিক বলছেন, পট পরিবর্তন হলে যে আমার মেয়েটা ভর্তি হতে গেছে এলএলবি অনার্সে ভর্তি হতে গেছে, আমার মেয়েটা ভর্তি হতে পারে না, সে ভর্তি পরীক্ষাটাই দিতে পারে না, যেতে পারে না। তার আগে থেকে তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লড়াই দিতে। শুধু এটা না এরা কথা বলতেছে, এরা আসলে ভাই কি করতেছে বাংলাদেশে, আপনারা আসলে দূর থেকে সেটা বুঝবেন না। এটা প্র্যাকটিক্যাল সঠিক, যারা সঠিক, অবলম্বন তারা বুঝবেন না, তারা সঠিক। বুঝবেন না। ওরা যুবতী মেয়েটিকে ধরে নিয়ে রাতের অন্ধকারে ধর্ষণ করতেছে, লজ্জায় ঘৃণায় কোনো লোক বলতে পারতেছে না। ওরা ধরে আওয়ামী লীগ পরিবারের কোন পরিবার যারা নিষ্ক্রিয়ভাবে দূরে আছে, তাদের ফ্যামিলির সাথে চারিত্রিক ভাবে তাদেরকে ধ্বংসন করতেছে, হয়রানি করতেছে, যেটা বোঝানো যাচ্ছে না। কিন্তু এটা মানুষকে বোঝানো যাবে না যে তারা কতটুকু নির্যাতন করতেছে। ওয়ালের সাথে আমরা বললাম না, আমরা এখন নির্যাতিত হতে হতে পিঠ কিন্তু ওয়ালের সাথে আমাদের থেকে গিয়েছে। আমরা কিন্তু শুধু বললাম না বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ, আপনি বলেন কিভাবে ফিরে আসবে, আসলে তারা তো এখন অপেক্ষা আছে, শুধু ডাকে, রাসেল ভাই, শুধু আমি অপেক্ষা। বুঝতে পারছি আপনি যে শুরুতেই যে কথাটা বলেছেন, সেই কথার যে বাক্যাংশের যে গভীরতা, সেটা এখন আমি বুঝতে পারছি যে ছাত্রলীগ এই ফিরে আসার যে কথা বলছেন, কেন আসবে আর কিভাবে আসবে, সেই সমস্ত কিছু বুঝতে পারছি। আজকে ছাত্রলীগের ছোট ছোট আমাদের মেয়ের বয়সী মেয়ে বোনেরা স্কুলে যেতে পারতেছে না, পরীক্ষা দিতে পারতেছে না, কোনো ক্যাম্পাসে লেখাপড়া করার জন্য তার মোবাইল চেক করতেছে, তাকে হয়রানি করতেছে। এটা একটা মা বোন, আপনারও আছে, আপনি কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান, আমিও কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান, যারা এগুলো করতেছে তারাও কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান, তাদেরও বোন আছে, তাদেরও মেয়ে আছে, কিন্তু তারা সেগুলো ভাবছে না। তারা যে লাঞ্ছিত করছে, তারা ভাবতেছে না যে কালকে একই ঘটনা তো আমার বোনের সাথে হতে পারে, কালকে একই ঘটনা তো আমার মেয়ের সাথে হতে পারে। ক্ষমতার পট আপনারা দেখেন, পরিবর্তন যে কোনো সময় ঘটে যেতে পারে। গত গত 4-5 দিন আগে আমাদের যে মেয়েটা পুলিশে চাকরি করে, যে হিন্দু মেয়েটা ফাঁসকে মারা গেল, যে মেয়েটার তার জীবনটা এখন মতো শুরুই করতে পারলো না, যার জীবনটা এখন মতো শুরু করতে পারলো না, সে বাংলাদেশের একজন সুশৃঙ্খল, যেখানে নিরাপত্তার আশ্রয়, আপনার আমার যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা নিরাপদে থাকবো, সে নিরাপত্তা আশ্রয় একটা পুলিশ ডিপার্টমেন্টের চাকরি নেওয়ার পরে তার শিক্ষানবিশ অবস্থাতে একটা মেয়ে সেই ব্রাকে কিভাবে মারা যায়, আপনি দেখেছেন মনে হয় ছবিটা। আপনি একজন ভালো মস্তিষ্কের কোন লোক কি বলবে যে ওই মেয়েটা ফাঁস খেয়ে মারা গিয়েছে? আদৌ কি সম্ভব? সেই আমরা তো বুঝতে পারছি যে বর্তমানে ঘটনা কিভাবে এগিয়ে যাচ্ছে, আর এর পিছনে ঠিক কারা থাকতে পারে, তাদের উদ্দেশ্য কি,
সমস্ত কিছুই দেশবাসী দেখছে এবং এগুলো তাদের অভিজ্ঞতাতে সংযোজন করছে। এখন এটা পরিচয় একটা, হয়তো এটা আমার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামত হলো তার পরিবার আওয়ামী লীগ পরিবার, হয় মেয়েটা ছাত্রলীগ করতো, হয়তো তখন তাকে আউট করতে পারে না, যেমন আমাদের সাব ইন্সপেক্টর প্রায় 250-র মতো 300-র মতো বাদ দিয়ে দিচ্ছে ট্রেনিং সেন্টার থেকে। ওই মেয়েটা হয়তো জয়েন করে ফেলছে, ওই মেয়েটাকে বাদ দিতে পারে, নয়তো সে হিন্দুর মেয়ে। এগুলোর ঠিক কোনো আছে, না কোনো কারণ একটা বিষয় হবে। হিন্দু বলতে আওয়ামী লীগ, হিন্দু বলতেই ভারত। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কেন ভাবি না হিন্দু মুসলিম আমরা সবই একই মায়ের সন্তান, আমাদের রক্ত সবই এক। যেখানে ভেদাভেদ বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই করে নাই, জাতিগত ভেদাভেদ বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই করে নাই, সেটা জন্মলগ্ন করে নাই, আদৌ ভবিষ্যতেও করবে না। আমি সর্বশেষ কথাই বলবো, আপনাকে আবার বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ সেই যেরকম আপনি ইলেকট্রিক মিডিয়ায় দেখতে পারেন, ইলেকট্রিক লেফটলাইটে দেখতে পারেন, বাংলাদেশ ছাত্রলীগ আসবে, জননেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ জাগবে, বাংলাদেশ আওয়ামী লীগ জাগত আছে, বাংলাদেশ আওয়ামী লীগ আসবে এবং ইমিডিয়েটলি আসবে। আপনি দেখতে পাবেন যে কথাটা একটু আগে বলেছেন, যে আসলে ভারতের বা সমন্বয়কদের এই আচরণের কারণে বাংলাদেশে কোনো সমস্যা হবে কিনা, প্রবলেম হবে কিনা, 111 হতে পারে কিনা, সেনাবাহিনীতে পারে কিনা, একমত আমি আপনার কথায়। এরকম কিছু তারা ঘটতে পারে, যে আচরণ করতেছে এই মুহূর্তে সরকার এবং তো এখানে একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আর একটা উঠে আসছে সেটা হচ্ছে যে সেই জায়গাতে বিএনপির ভূমিকা ঠিক কি থাকতে পারে। না, বিএনপি তো 111 চায় না, বিএনপি কিন্তু সেনাবাহিনী চায় না, বিএনপি চায় একটা নির্বাচন হোক। আমরাও চাই না, আমরা যে চাই তাও না, আমরাও চাই না, আমরাও চাই না যে অন্য কিছু আসুক, কিন্তু পরিবেশ পরিস্থিতি বর্তমান আইন শৃঙ্খলা বাংলাদেশের যে পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবে কাম্য নয়। এবং আপনি সেনাবাহিনীদেরকে তারা মূল্যায়ন করছে না, সেনাবাহিনী মূল্যায়ন করছে। আপনি দেখেন এই যে সারজিৎ বলেন, এরা বলেন যে ছেলেরা কালকে চাকরির জন্য লাফালাফি করেছে, যে চাকরি করে মাস শেষ 20,000 টাকা বেতন পাবে, তার পরিবার চালাবে, তারা আজকে ক্ষমতার মস্তদে চেয়ারে বসে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তারা আচরণ করছে, মনে হয় যে তাদের শালা দুলাভাইয়ের মতো। সেটা নিশ্চয় সঠিক। তো আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় সংঘ আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটা বাহিনী। আমরা চাইবো তারা দলমত নির্বিশেষে দেশের এই ক্লান্তি লগ্নে জনগণ যেটা চায়, আজকে জনগণ যেমন মুখে মুখে বলছে আমাদের আগের সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আমরা রাস্তায় বেরোতাম। আমি মনে করি যে এই যে আওয়াজটা, জনগণের এই যে আওয়াজটা, এটা যত দিন যাবে এই আওয়াজটা আরো উপরে উঠবে, আরো বাড়বে এই আওয়াজটা, কারণ জনগণ এখন উপলব্ধি করছে যে 6 মাস আগের দেশটা কি ছিল আর আজ দেশটা কোথায় আছে। ভাই, এটার একটা কারণ আছে। আমি আজকে কানের দুল পরে বের হতে পারতাম, আমার গলায় চেন ছিল, বের হতে পারতাম, আমি পকেটে টাকা নিয়ে বের হতে পারতাম, কিন্তু এখন তো আমি ঘর থেকে সামনে বের হবো, বাজারের টাকা হাতে থাকলে সেটা নিয়ে যেতে পারছি না, সেটা নিয়ে যাচ্ছে, একটা মোবাইলের জন্য আমাকে ছুরি মেরে দিচ্ছে, সমন্বয়ক সে যে ডাকাতি করতেছে। এ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং পুলিশ প্রশাসন ভাইরা তো আমাদের যাচ্ছে না, কারণ তারা যাচ্ছে না ভয়ে, কারণ তাদেরকে তো মারতেছে। আজকে যে 3,000 4,000 যে পুলিশ প্রশাসন মারলো, তাদেরকে মারা গেল, তাদের তো কারো না কারো সন্তান, তাদের মাধ্যমে তো ফ্যামিলি চলছে, কই তাদের বিষয়ে তো কোনো সরকার, বর্তমান ইউনুসের এই সুদ করে ও তো কখনো ভূমিকা নিচ্ছে না। আর ওই যে আইন উপদেষ্টা, জানি নাম, আমাদের আসিফ নজরুল, 26 লক্ষ ভারতীয়, সে ডিক্লেয়ার দিয়েছেন 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করে দিচ্ছে শেখ হাসিনা। সে 26 লক্ষ কোথায় এখন? এই প্রশ্ন সুশীল সমাজ করে না। আজকে আমাদের আওয়ামী লীগের একজন নেত্রী, আপনি দেখেছেন কিনা জানি না, আব্দুল্লাহ ভাই তো দেখেছে, আমাদের ছাত্রলীগের একজন নেত্রীর গলা কাটা লাশ পাওয়া গেছে ধান ক্ষেতের ভিতরে। আরে আজকে সুশীল সমাজ, এই সুশীল সমাজের আজকে কোথায়? যে সুশীল সমাজ ছিল এই আজকে আমাদের আইন উপদেষ্টার মতো লোক, যারা নিজেরাই করতো অকেরান্স। যাই হোক, আপনার মাধ্যমে আমি সর্বশেষ এটি কথাই বলবো, এবং সেই সাথে আমার বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, এই আমাদের
একাত্তরের সংগ্রাম যে আমাদের প্যানেল যেটা আছেন, যেটা আব্দুল্লাহ ভাই যারা যেটা আব্দুল্লাহ ভাই তারা করেছেন, এরকম বিভিন্ন সংগঠনের মাধ্যমে আজকে সকল সংগঠনকে এক করেছেন, এই জন্য তাদেরকেও ধন্যবাদ। এবং তাদের মাধ্যমে, আপনার মাধ্যমে সবাইকে একটা বলতে চাই, আওয়ামী লীগ ভেঙে পড়ার দল নয়। আমি আবার বলছি, আওয়ামী লীগ ভেঙে পড়ার দল নয়। হাজারো নির্যাতন হয়, আওয়ামী লীগ স্বর্ণ যেরকম কয়লা দিয়ে আগুনে পড়লে খাঁটি হয়, বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যত নির্যাতন হয় তত তারা শক্ত হয়, তত তাদের বাড়ে। তেমনি আওয়ামী লীগ সেই অগ্নি শিখার মতো আসবে। ভাই বলে গেছেন আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আসবে। আমাদের নেত্রী বৈধ দেশের প্রধানমন্ত্রী, যার কোনো পদত্যাগপত্র দেশে দেখাতে পারেন নাই এবং বলে পালিয়ে গেছে। আরে ভাই, আপনি যদি পালিয়ে যান, আপনি তো চুরি করে পালাবেন, আপনাকে তো কেউ দেখবে না। ওনাকে তো প্রটোকল দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের বিমানবন্দরে নামিয়ে। তাহলে এরা বলে কি করে পালিয়ে গিয়েছে? ওনাকে তো সসম্মানে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয়েছে। তো সেখানে উনি বৈধ প্রধানমন্ত্রী। অতএব আমি আশা করব এবং মহান সৃষ্টিকর্তার কাছেও এই দাবি করব, মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, আমাদের নেত্রী, আমাদের মা আমাদের কাছে ফিরে আসবে, সে আশা নিয়েই আমরা বসে আছি। শুধু একটা নয়, আজকে আমি আবার বলছি, নেত্রী শুধু ভারতে থাকুক, বাংলাদেশের যে প্রান্তে থাকুক, শুধু একটা ডাক দিবে যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল মুজিব সেনা বা মুজিব ঐক্য, মুজিব সেনা, মুজিবের লোক যারা আছেন, মুজিবের আদর্শ, তাদেরকে আগামীকালকে থেকে মাঠে দেখতে চাই। কিসের ঢাকা 10 লাখ 20 লাখ, সারা বাংলাদেশ দেখবেন আনাচে কানাচে ফিলাপ হয়ে যাবে। আজকে রাস্তায় নেমে আসবে, ফুটপাথ থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত, সে বস্তি থেকে শুরু করে বিল্ডিং পর্যন্ত, আপনার রিক্সা চালক থেকে শুরু করে হায়ার সোসাইটি চাকরিজীবী পর্যন্ত দেখবেন গার্মেন্টস কর্মী গার্মেন্টসে যাবে না, রাস্তায় নেমে আসে বঙ্গবন্ধু শেখ হাসিনার ডাকে। এটা এখানে একদম নিশ্চিত, শুধু ডাকের অপেক্ষা আছি। কিন্তু আমাদের নেত্রী চাচ্ছে না যে বাংলাদেশ আওয়ামী লীগের ছেলে পেলে বাইরে নেমে রক্তে হোক, খুনাখুনি হোক। কারণ এরা যেমন একটা রক্তক্ষয়ী আন্দোলন ঘটিয়ে গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে, সেরকম আবার একটা রক্তক্ষয়ী কিছু হোক। যাবে সমন্বয়ক, কোথায় যাবে ডক্টর ইউনূস, আর কোথায় যাবে আসিফ নজরুল? এদের কারো অস্তিত্ব থাকবে না। নেত্রী খালি ডাক দেখ না, আর এটা লাগবে না। ঢাকাতে যেসব ছাত্রলীগের আব্দুল্লাহ ভাইয়া যারা আছে, ঢাকাতে যেসব ছাত্রলীগের কর্মী আছে, আমাদের ঢাকা গাজীপুর টাজীপুর, আমাদের ঢাকা এরিয়ার পাশে যাওয়ার আগে। তো এখন আব্দুল্লাহ ভাইয়া, আপনার কাছে শেষ, মোটামুটি আমাদের অনুষ্ঠান বেশ। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি কয়েকটা কথা। আসলে কয়েকটা বিষয় বলতে চাই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, যে কুঠা, এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন, এটা দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আপনারা দেখেন, হ্যাঁ দেখা যায়। এখানে দেখেন, এই যে টেস্ট কোর মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, টেস্ট কোর 72 পেয়েছে। হ্যাঁ, আচ্ছা, সে 72 পেয়ে সে পাস করতে পারে নাই। আর এই দেখেন, টেস্ট কোর 46 পেয়ে সে পাস করেছে, সে চান্স পেয়েছে। তাহলে এটা কি বৈষম্য না? এরা কোন কোঠায় পেয়েছে এটা আমি জানতে চাই। এটা কোন কোঠা? আরেকটা এরকম আছে 73.5 পেয়েও পাস করেও চান্স পাই নাই। আর এখানে দেখেন 56 পয়েন্ট পেয়েও পাস করেছে। এরা কোন কোঠা? এরা কারা? এরা হচ্ছে তাদের 24-এর মুক্তিযোদ্ধা, যারা রানিং মুক্তিযোদ্ধা আর কি, রানিং মুক্তিযোদ্ধা। আচ্ছা, এখন শেষ করার আগে আব্দুল্লাহ ভাই এটা জানতে চাইবো আপনাদের এই যে, আমি শেষে আরেকটা জিনিস আসলে তুলে ধরতে চাই। এই যে দেখুন, এই যে আমার সাথে এই ছেলেটাকে দেখেন, তার নাম হচ্ছে শেখ মেহেদী, নারায়ণগঞ্জ সোনারগাঁও। তাকে দেখেন কিভাবে 5 তারিখ কিভাবে তাকে মেরেছে। দেখেন, খুলনা 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাঙ্গু মিয়াকে 5 আগস্টে যে হত্যা করা হয়েছে, তার ছেলে, এই যে দেখেন, এই যে এই ছেলেটা আমি দেখাচ্ছি, এই ছেলের নাম হচ্ছে শেখ আলামিন। তার বাবাকে কিভাবে হত্যা, তার বাবাকে জবাই করে হত্যা করেছে। মসজিদ থেকে ট্রেনে হেসে নিয়ে মসজিদ থেকে বের হয়েছে, এই যে তার বাবা রাঙ্গু মিয়া। আচ্ছা আচ্ছা, খুলনা মহানগর 13 নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা রাঙ্গু মিয়া। আচ্ছা, তো রাঙ্গু মিয়াকে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন জবাই করে ফেলে রাখছে, এই যে জবাই করে ফেলে রাখছে। আচ্ছা, আমি তাদের হত্যাকারীদের ছবি আমি দেখাচ্ছি। এই যে তাদের যে হত্যাকারী, তার নাম হচ্ছে খুনি হাসান, আর হচ্ছে দেখাচ্ছি খুনি রাজু, খুলনা মহানগর 13 নং ওয়ার্ড বিএনপি। এই যে এই লোকটা নেতৃত্বে ছিল বিএনপি, এরকম একজন বয়স্ক মানুষ। হ্যাঁ, সে বিএনপির ওয়ার্ড বিএনপির উপদেষ্টা। এই যে খুনিরা, তার বাবাকে হত্যা করেছে তার বাবা। তো এই যে হত্যাকাণ্ড, এগুলো কি বিচার কি আমরা করবো না? অবশ্যই করবো।
নারায়ণগঞ্জের। সে হচ্ছে নারায়ণগঞ্জ যুবদল ওয়ার্ড বিএনপি সদস্য। আচ্ছা আচ্ছা সে হামলা করার সময় তার ভূমিকা ছিল চাপাটি দিয়ে এলোপাথারি সে কুপিয়েছে। আচ্ছা এই বিএনপি সুবুর খান তাকে কুপিয়েছে। সুবুর খান যুগ্ম আহ্বায়ক সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দল। তার ভূমিকা ছিল সে রামদাও দিয়ে এলোপাথারি কুপিয়েছে। তো দেখেছেন এই যে আমার সাথে এরা সবসময় আমার সাথে 5 তারিখের পরে যে ছবিগুলো আপনাকে দেখিয়েছি তার জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী। ওই দিন তারা আমার সাথে দেখা করতে আসছিল, তারা তাদের দুঃখ প্রকাশ করেছে এবং আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানও দিয়েছি। আমি আপনাকে ভিডিওটা আপনার স্ক্রিনে চালাবেন, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, রাজপথ কাঁপবে। শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ মুজিব, লও 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 সালাম, আমরা সবাই শেখ মুজিব। লও 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 সালাম। আচ্ছা আচ্ছা, তো আপনাদের আমরা কি এই যে বিচার 71 করব না? এই যে বৈষম্য, জি জি বলুন। 71 যে আপনাদের যে সংগঠনটা নতুন শুরু করেছেন, এই জি সংগঠনের জি এখন 7 আগস্ট শুরু করেছি, হ্যাঁ, 7 আগস্ট থেকে এর নতুন কার্যক্রম কোনো কিছু কি শুরু করেছেন? আমরা সুসংগঠিত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা সুসংগঠিত হচ্ছি, 64টা জেলায় আমরা সুসংগঠিত আছি, শুধু নেত্রীর ডাকের অপেক্ষায়। মানে আমরা সবার মুখেই, একদম ঐক্যবদ্ধ আছি, রাসেল ভাই সহ সবার মুখেই একটা কথা শুনছি, শুধু একটা ডাকের অপেক্ষায় আছে। তো শুধু সেই- ডাকের অপেক্ষায় আছি। তো সেই ডাকটা মোটামুটি আপনাদের ধারণা কি কত দেরি হতে পারে এখনো আর সেই ডাকটা আসতে? আর বলতো নেত্রী কখন ডাক দিবে সেটা নেত্রী জানেন, কিন্তু আমরা আর 2 মাস ধৈর্য ধরবো। আমরা কর্মী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি। আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের সাংগঠনিক অনেক দায়িত্ব আছে, যেহেতু আমরা কর্তব্য। আমরা 2 মাস ধৈর্য ধরবো, নেত্রীর ডাকের অপেক্ষায় থাকবো। তারপর আমরা 2 মাস পরে আমরা সবাই মাঠে নেমে যাবো। আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ, সবাই আমরা ঐক্যবদ্ধ। আর কত, আজ হয়তো আমি, কাল হয়তো রাসেল ভাই, আমাদেরকে হত্যা করা হতে পারে। আজকে কথা বলছি, কখন এখন তো কি হয় জানি না। কারোর জীবনের কোনো মূল্য নেই। কত আর পলাতক থাকবো, মিথ্যা মামলা হামলা হচ্ছে, আর কত আর সহ্য করবো? আমাদের দলীয় লোকদেরকে হত্যা করা হচ্ছে কোনো বিচার ছাড়া, পুলিশকে হত্যা করা হলো, পানিতে চুবিয়ে হত্যা করা হলো, জবাই করা হলো। এই যে কিছুদিন আগে একজন ওসিকে দেখলাম যে তার পা থেকে ফ্লোর বেশি উপরে না, তার পাটা চেয়ারের উপরে রাখছে, তার গলাটা ঝুলিয়ে রাখা হয়েছে। এটা পরিকল্পিত হত্যা, পরিকল্পিত হত্যা। এই ছবিটা আপনি আপনার স্ক্রিনে তুলে ধরবেন, পরিকল্পিত হত্যা। এরকম প্রচুর হত্যা হচ্ছে। অবশ্যই এটার বিচার হবে, জনগণই করবে, মাননীয় প্রধানমন্ত্রী কর্মীরাই করবে। আমরা আছি, থাকবো, এবং আমাদের সংগঠন স্বাধীনতা সংগ্রাম 71, আমার সহযোদ্ধা রাসেল ভাই রাঙামাটি থেকে, রাঙামাটি দায়িত্বে আছেন, ওনাকে নিয়ে আমরা এরকম আমাদের যারা আছি, আমরা সুসংগঠিত হচ্ছি, ঐক্যবদ্ধ আছি, নেত্রীর ডাকে আমরা মাঠে নামবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।